আজকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের অনুরোধে ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রবাহী তড়িৎ বা তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা ক্লাস 10-এ এই প্রবাহী তড়িৎ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করেছ। সেই জন্য এই চ্যাপ্টারটি একদম প্রথম থেকে শুরু করছি না। যেটা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন বলে মনে হয় সেরকম একটি টপিক, সেই টপিক সম্পর্কে আমি আজকে আলোচনা করব। অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা সকলে শোনো। দেখো যে তোমরা ইতিপূর্বে সকলেই জানো যে প্রবাহী তড়িতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র অহমের সূত্র। সেই অহমের সূত্র প্রয়োগ করে তোমরা কতগুলো ইলেকট্রিক্যাল সার্কিট বা তড়িৎ বর্তনীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য ইত্যাদি নির্ণয় করেছ। এখন ঘটনা হচ্ছে, লক্ষ্য করো যে এখানে একটা সার্কিট দেওয়া হয়েছে এবং এই সার্কিটে দেখতে পাচ্ছ একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে তড়িৎ কোষ, আর যেটা তড়িৎ চালক বল হচ্ছে ই। এইরকম ধরনের যে সার্কিটে খুব সহজভাবে অহমের সূত্র প্রয়োগ করে আমি যদি বলি যে তড়িৎ প্রবাহ মাত্রা কত, আই ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য, এখানে যেটা তড়িৎ চালক বল সেটাই ই বাই আর। এবং এই রকম ধরনের বর্তনী বা সার্কিটকে বলছি আমরা সরল বর্তনী। কিন্তু তোমরা দ্বিতীয় সার্কিটটা লক্ষ্য করো, সেই দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রে একাধিক তড়িৎ উৎস রয়েছে, একাধিক রোধ রয়েছে। এই ধরনের সার্কিটের কোনো একটা রোধের মধ্য দিয়ে তুমি যদি তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে চাও তাহলে কিন্তু অহমের সূত্র প্রয়োগ করে পারবে না। তাহলে এই ধরনের সার্কিট বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এই ধরনের সার্কিটকে বলা হচ্ছে কমপ্লেক্স সার্কিট বা জটিল বর্তনী। এখন এই ধরনের জটিল বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য ইত্যাদি নির্ণয় করার জন্য বিজ্ঞানী কির্চফস সূত্র দিলেন, যেটা হচ্ছে কির্চফসের সূত্রাবলী নামে পরিচিত। এবার কির্চফের সূত্র হচ্ছে দুটি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কির্চফস ফার্স্ট ল। কির্চফস ফার্স্ট ল, এই কির্চফসের ফার্স্ট লটা আবার জাংশন রুল নামেও পরিচিত। জাংশন রুল বা সংযোগ সূত্র, আর যেটাকে কির্চফস কারেন্ট ল, অর্থাৎ এটা হচ্ছে সংযোগ সূত্র, কির্চফস কারেন্ট ল নামে পরিচিত। সুতরাং তিনটে নামে পরিচিত: কির্চফসের প্রথম সূত্র, সংযোগ সূত্র এবং কেসিএল বা কির্চফস কারেন্ট ল। এই তিনটি নামই কিন্তু পরিচিত। এবার এই সূত্রের বক্তব্য কি? বলা হচ্ছে যে কোনো তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ নতুন একটি টার্ম, সেটা হচ্ছে তোমার সংযোগ বিন্দু বা জাংশন পয়েন্ট। এই জাংশন বলতে আমরা কি বুঝবো সেটা প্রথমে আমরা পরিষ্কার করে নিই। তুমি এই সার্কিটটাকে লক্ষ্য করো, এই সার্কিটের বিভিন্ন পয়েন্টগুলোর নাম দিয়ে দেয় এ, বি, সি, ডি, এফ, জি, এরকম বিভিন্ন পয়েন্টের নাম দিলাম। এখন জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দু বলতে বোঝায় কোনো তড়িৎ বর্তনীর এমন একটা বিন্দু যে বিন্দুতে অন্তত পক্ষে তিনটি পরিবাহিতা সংযুক্ত থাকে, তিন বা তিনের বেশি। এরকম একটি বিন্দুকে বলা হচ্ছে জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দু। এখানে লক্ষ্য করে দেখো এ বিন্দু, এই এ বিন্দুতে কটা তার যুক্ত আছে? এটি একটি তার, এটা একটা তার, দুটো তার যুক্ত আছে। সুতরাং এ বিন্দু কিন্তু জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দু নয়। আবার দেখো জি বিন্দু, এই জি বিন্দুতে দেখো এটা একটা তার, এটা একটা তার, এটা একটা তার, সুতরাং তিনটি তার যুক্ত আছে। তাহলে ন্যূনতম যদি তিনটি তার যুক্ত থাকে তাহলে আমরা তাকে অতি অবশ্যই জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দু বলবো। সুতরাং সেই অর্থে জি বিন্দুটা হচ্ছে জাংশন পয়েন্ট। একইভাবে সি বিন্দুটাও কিন্তু জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দু। সুতরাং আশা করছি আমরা সংযোগ বিন্দু সম্পর্কে বোঝা গেল। এবার কথাটা হচ্ছে, আরো একটা কথা ব্যবহৃত হয়েছে ওই সূত্রের মধ্যে,
সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি। এই বীজগাণিতিক সমষ্টি মানে হচ্ছে প্লাস মাইনাস। তাহলে এখন জানা দরকার যে কোন তড়িৎ প্রবাহ মাত্রাকে আমি প্লাস বা ধনাত্মক ধরব, কোন তড়িৎ প্রবাহ মাত্রাকে মাইনাস বা ঋণাত্মক ধরব, অর্থাৎ সাইন কনভেনশন অফ কারেন্ট। চিহ্ন সম্বন্ধীয় কি রীতি আছে? নর্মালি অর্থাৎ সাধারণভাবে যে সমস্ত তড়িৎ প্রবাহ মাত্রা সংযোগ বিন্দুতে প্রবেশ করে তাদেরকে ধনাত্মক হিসাবে ধরা হয়, আর যে সমস্ত তড়িৎ প্রবাহ মাত্রা সংযোগ বিন্দু থেকে বেরিয়ে যায় সেই সমস্ত তড়িৎ প্রবাহ মাত্রাকে ঋণাত্মক হিসাবে ধরা হয়। যদি তুমি উল্টোটাও ধরো, অর্থাৎ বেরিয়ে যাওয়াকে ধনাত্মক, তাহলে প্রবেশ করাকে ঋণাত্মক, এটাও হতে পারে। কিন্তু আমরা মানে প্রথম যেটা সাধারণভাবে ব্যবহার করা হয় সেটাই আমরা কিন্তু প্রয়োগ করব। সুতরাং তার মানে হচ্ছে দি কারেন্টস এন্টারিং ইনটু দ্য জাংশন আর টেকেন অ্যাজ পজিটিভ অ্যান্ড দি কারেন্টস লিভিং দ্য জাংশন আর টেকেন অ্যাজ নেগেটিভ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবার আমি একটা উদাহরণে দেখি যে মনে করো এরকম ধরনের কতগুলো কন্ডাক্টর বা পরিবাহী তার যুক্ত আছে। এখন এখানে আমি দেখলাম I1, I2, I3, I4 এবং I5। তো এখানে লক্ষ্য করো I1টা হচ্ছে এইটা হচ্ছে সংযোগ বিন্দু। কেন? 1 2 3 4 5 5টা পরিবাহী তার যুক্ত আছে এই বিন্দুতে, সুতরাং এটা সংযোগ বিন্দু। এবার হচ্ছে I1 এখানে প্রবেশ করেছে, সুতরাং I1 হচ্ছে পজিটিভ। I2 প্রবেশ করেছে, I2 হচ্ছে পজিটিভ। I3 বেরিয়ে গেছে, তাহলে নেগেটিভ। I4 বেরিয়ে গেছে, তাহলে I4 যদি বেরিয়ে যায় তাহলে এটাও হচ্ছে নেগেটিভ। আর I5 সেটা প্রবেশ করেছে, সুতরাং এটা পজিটিভ, প্লাস দ্যাট শুড বি 0। সুতরাং এটা হচ্ছে কার্চফের প্রথম সূত্র প্রয়োগ করলে এটা পাবো, অর্থাৎ সামেশন অফ I ইকুয়াল টু 0 অ্যাট দ্য জাংশন পয়েন্ট। এবার কথাটা হচ্ছে যে আমরা যদি অন্য একটা ভাষা ব্যবহার করি সেক্ষেত্রে হতে পারে যে কোনো একটা সংযোগ বিন্দুতে যতটা পরিমাণ তড়িৎ প্রবাহ মানে প্রবেশ করে ঠিক ততটা তড়িৎ প্রবাহ বেরিয়ে যায়। এটাই হচ্ছে মানে প্রথম সূত্রের আরো একটা বিকল্প ভাবে এটা বলা যায়। এবার প্রশ্ন হচ্ছে যে এই সূত্রটি ফিজিক্সের কোন ফান্ডামেন্টাল ল বা কোন মৌলিক সূত্রের উপর প্রতিষ্ঠিত? সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ, অর্থাৎ আধানের সংরক্ষণ সূত্র। কেন আধানের সংরক্ষণ সূত্র? দেখো, আধানের সংরক্ষণ সূত্রের বক্তব্য কি? যে আধান সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, তড়িৎ আধান সবসময় একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে অগ্রসর হয়। এটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। চার্জ ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, চার্জ অনলি ট্রান্সফার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। এবার দেখো তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বুঝছি আমরা? সেটা হচ্ছে প্রতি একক সময়ে যতটা পরিমাণ তড়িৎ আধান মানে প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে যতটা পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা প্রবেশ করছে, অর্থাৎ প্রতি একক সময়ে যতটা পরিমাণ তড়িৎ আধান প্রবেশ করছে প্রতি একক সময়ে ঠিক ততটা পরিমাণ তড়িৎ আধান বেরিয়ে যাচ্ছে। সুতরাং এটা অতি অবশ্যই আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। সুতরাং কার্চফের প্রথম সূত্র আধানের সংরক্ষণ সূত্র এর ওপর প্রতিষ্ঠিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন। নেক্সট আমরা চলে আসি কার্চফের দ্বিতীয় সূত্রে। সেকেন্ড ল। এই সেকেন্ড লকে আমরা লুপ রুল এবং এটা যেহেতু ভোল্টেজ সংক্রান্ত সূত্র সুতরাং কেভিএল নামে পরিচিত। এবার এখানে একটা নতুন টার্ম ব্যবহৃত হলো, দ্যাট ইজ লুপ। এই লুপটা কি? এই লুপের আগে আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্রাঞ্চ বা শাখা। ব্রাঞ্চ বা শাখা। এখন প্রথমে জাংশন বলেছি, তারপরে জাংশন বা সংযোগ বিন্দু, তারপরে ব্রাঞ্চ, তারপরে হচ্ছে লুপ। এই ব্রাঞ্চ বা শাখা বলতে বোঝায়
যে দুটি সংযোগ বিন্দুর মধ্যবর্তী যে তড়িৎ প্রবাহ মাত্রার পথ সেটা হচ্ছে তোমার শাখা। দেখো লক্ষ্য করে যে জি থেকে এটা কিন্তু কোনো শাখা নয়, মানে জিটা হচ্ছে সংযোগ বিন্দু কিন্তু এ সংযোগ বিন্দু নয়। তাহলে জি থেকে একদম পরবর্তী সংযোগ বিন্দু সি পর্যন্ত বিটাও সংযোগ বিন্দু নয়। সুতরাং এই গোটাটা পথটা হচ্ছে একটা শাখা বা ব্রাঞ্চ। আবার জি থেকে সি এই পথটা হচ্ছে একটা শাখা, আবার এই পথটা হচ্ছে একটি শাখা। অর্থাৎ শাখার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা শাখার মধ্য দিয়ে, মানে কোনো একটা শাখার মধ্য দিয়ে আর কি, তার সমগ্র অংশে একই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। এবার লুপ বলতে কি বোঝায়? লুপ বলতে বোঝায় যে কোনো একটা তড়িৎ বর্তনী কোনো একটা বিন্দু থেকে আমি মানে যাত্রা শুরু করলাম, দিয়ে আবার একটা নির্দিষ্ট ক্রমে আবার পুনরায় সেই পথে চলে এলাম। সেটা আমি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ যেতে পারি, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারি। সুতরাং এটা হচ্ছে একটা লুপ। তাহলে লুপ হচ্ছে ক্লোজড কারেন্ট পাথ, এটাই হচ্ছে লুপ। এবার আমরা এই লুপ রুলের বক্তব্যটা কি, বা কারচফস ভোল্টেজ ল, কিরচফের যে দ্বিতীয় সূত্রে, সেই দ্বিতীয় সূত্রের বক্তব্য কি? বলা হচ্ছে যে কোনো একটা তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে বিভব পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি সর্বদা শূন্য হয়। অর্থাৎ বিভব পার্থক্য, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে, ফর এ ক্লোজ লুপ ইন এ ইলেকট্রিক্যাল সার্কিট the algebraic sum of potential difference is always zero. এবার কথা যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে বিভব পার্থক্যের মানে কখন পজিটিভ হয়, বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কখন ধনাত্মক হবে এবং কখন ঋণাত্মক হবে। প্রথম কথা হচ্ছে বিভব পার্থক্য কখন সৃষ্টি হয়? যখন একটা তড়িৎ বর্তনীর কোনো একটা পথে কোনো একটা সার্কিট এলিমেন্ট থাকে। সার্কিট এলিমেন্ট মানে রোধ, তারপরে হচ্ছে তড়িৎ কোষ, ধারক, পরবর্তী ক্ষেত্রে এগুলো আলোচিত হবে। সুতরাং আপাতভাবে আমরা দেখব যে আমরা যে পথ বরাবর যাচ্ছি সেই পথে কোনো রোধ আছে, সেই পথে কোনো তড়িৎ কোষ আছে, থাকলেই কিন্তু সেখানে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। যেমন দেখো, জি থেকে এ বিন্দুতে যাচ্ছি, এর মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট নেই। তাহলে কোনো সার্কিট এলিমেন্ট যদি না থাকে তাহলে বিভব পার্থক্য সৃষ্টি হবে না। তাহলে জি বিন্দুর বিভব এ বিন্দুর বিভব একই। কিন্তু আবার যদি এ থেকে এই বিন্দু পর্যন্ত যায় তাহলে একটা তড়িৎ কোষ রয়েছে, সুতরাং এই দুটো বিন্দুর মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। আবার যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছি তখন একটা রোধ রয়েছে, সুতরাং বিভব পার্থক্য সৃষ্টি হবে। সুতরাং বিভব পার্থক্য কোনো একটা পথে সৃষ্টি হবে তখনই যখন কোনো সার্কিট এলিমেন্ট সেই পথে থাকবে। এবার আমরা দেখি যে কোন ক্ষেত্রে বিভব পার্থক্য আমরা ধনাত্মক ধরবো, কোন ক্ষেত্রে বিভব পার্থক্য ঋণাত্মক ধরবো। খুব মনোযোগ সহকারে এই ব্যাপারটাকে একটু লক্ষ্য করো। মনে করো যে তুমি যে পথে যাচ্ছ সেই পথ বরাবর একটা রোধ রয়েছে আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই প্রবেশ করছে। তাহলে এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু। এখন আমরা জানি যে তড়িৎ প্রবাহিত হয় কোথা থেকে কোথায়? তড়িৎ প্রবাহিত হয় সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, অর্থাৎ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। তার মানে এই বিন্দুর বিভব যদি ভিএ হয়, এই বিন্দুর বিভব যদি ভিবি হয়, তাহলে ভিএ মাইনাস ভিবি, যেহেতু ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি, সুতরাং ভিএ মাইনাস ভিবি ইজ পজিটিভ। এবং এর মানটা কত? বিভব পার্থক্য মানে কি? সেটা হচ্ছে আই ইন্টু আর। আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি বিভব পার্থক্য সমান হচ্ছে আই ইন্টু আর। সুতরাং ভিএ মাইনাস ভিবি, যেহেতু এক্ষেত্রে এটা পজিটিভ, সুতরাং প্লাস আই আর লিখলাম। তার মানে আমার এইটা হচ্ছে মুভিং ডাইরেকশন বা ক্যালকুলেশন ডাইরেকশন। আমি যেদিকে মুভ করছি, আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি এবং সেই পথে দেখতে পেলাম যে একটা রোধ আছে। তাহলে রোধ আছে এবং তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কোন দিকে? আমি যেদিকে যাচ্ছি সেই দিকে। তাহলে আমি যেদিকে যাচ্ছি সেই দিক বরাবর যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার যে বিভব পার্থক্যটা হবে সেটা কিন্তু পজিটিভ। আবার লক্ষ্য করো যে আমি মনে করো এর মধ্য দিয়ে কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল আর আমি কিন্তু যাচ্ছি, এটা হচ্ছে মুভিং ডাইরেকশন এবং এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই ক্ষেত্রে কি হবে?
এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার অপোজিট ডাইরেকশনে ফ্লো করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভব পার্থক্য কত হবে? আইআরই হবে, মানটা কিন্তু আইআর, কিন্তু এটা হবে নেগেটিভ বিভব প্রভেদ, অর্থাৎ মাইনাস আইআর। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এবার কথা হচ্ছে, যদি মনে করো কোনো একটা তড়িৎ কোষ, সেই পথে যদি কোনো একটা তড়িৎ কোষ পড়ে, এই বিন্দুটা মনে করো পি বিন্দু, এই বিন্দুটা মনে করো কিউ বিন্দু, তাহলে এই বিন্দু এটা হচ্ছে কি পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট। আর আমি যাচ্ছি কোন দিকে? আমি কিন্তু আমার ক্যালকুলেশন তথা মুভিং ডাইরেকশন, আমি যেদিকে যাচ্ছি যে পথ বরাবর, সেটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে, কিন্তু আমি ফেস করছি প্রথমে পজিটিভ প্লেট, তারপরে নেগেটিভ প্লেট। সুতরাং পজিটিভ প্লেট মানে কি? সেটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, নেগেটিভ প্লেট হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। সুতরাং এদের এই যে ভিপি মাইনাস ভিকিউ অর্থাৎ বিভব পার্থক্য, এটা যদি তড়িৎ চালক বল ই হয়, তাহলে ভিপি মাইনাস ভিকিউ সেটা হবে প্লাস ই। আবার যদি তুমি দেখো যে আমি যাচ্ছি, এইরকম পরিস্থিতি হয়েছে, প্রথমে হচ্ছে নেগেটিভ প্লেট পড়লো, তারপরে পজিটিভ প্লেট পড়লো, আমি কিন্তু যাচ্ছি, মুভিং ডাইরেকশন হচ্ছে এই দিকে। তাহলে এক্ষেত্রে এই বিন্দুটাকে যদি আমি পি বিন্দু বলি, এইটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে এক্ষেত্রে ভিপি মাইনাস ভিকিউ সমান হচ্ছে, এটা তড়িৎচালক বল ই, তাহলে এটা হচ্ছে মাইনাস ই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা রোধের মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার বিভব পার্থক্য হচ্ছে আই আর, কিন্তু আমি যেদিকে যাচ্ছি সেই দিক বরাবর যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক, আর আমি যেদিকে যাচ্ছি তার বিপরীত দিকে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই বিভব পার্থক্যটা হচ্ছে ঋণাত্মক। আবার আমি যখন কোনো একটা তড়িৎ কোষকে অতিক্রম করছি, যদি আমি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাই, তাহলে সেটা হলো ধনাত্মক, আর যদি নেগেটিভ থেকে পজিটিভে যাই, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক। এইটুকু যদি তথ্য তোমরা খুব পরিষ্কারভাবে মনে রাখো, তাহলে কিন্তু এই যে কারচপের যে দ্বিতীয় সূত্র, সেটা একদম প্রয়োগ করতে পারবে এবং অনেক জটিল বর্তনীর সমস্যা, জটিল বর্তনীর সংক্রান্ত যে সমস্ত সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারবে। এবার একদমই একটা সার্কিটের ক্ষেত্রে এই কেভিএল সূত্রটা আমি প্রয়োগ করতে চাইছি। দেখো, সেটা হচ্ছে এই যে জটিল বর্তনী, এই জটিল বর্তনীর ক্ষেত্রে আমরা কারেন্টটা দেব। কারেন্ট সবসময় কি, এই যে পজিটিভ প্লেট থেকে এখানে কোনো কারেন্টের ডাইরেকশন বা কারেন্ট কিচ্ছু দেওয়া হয়, তাহলে নিশ্চিত রূপে প্লাস থেকে আমার এইখানে একটা কারেন্ট I1 সাপোজ বেরিয়ে এলো। আবার আরো একটা সেল আছে, সেইখান থেকে আমি মনে করো I2 কারেন্ট বেরিয়ে এলো। তাহলে এবার ধর এইখান থেকে তাহলে I1 প্রবেশ করছে, এইটা থেকে I2 প্রবেশ করছে, তাহলে এইখানে আরো একটা কারেন্ট, সেটা হচ্ছে I3 যাচ্ছে। তো এরকম হচ্ছে কারেন্টের ডিস্ট্রিবিউশনটা আমরা দিলাম। এবার আমরা যদি লুপ রুল ব্যবহার করতে চাই, ধরো লুপটা আমি ব্যবহার করছি এ বি সি জি এ, অর্থাৎ এ বি সি জি এ লুপে কেভিএল প্রয়োগ করছি আমরা, কেভিএল প্রয়োগ করে পাই। দেখো, প্রথম কথা হচ্ছে কারেন্টের ডাইরেকশনটা হচ্ছে I1, সেটা যাই হোক, আমরা কারেন্টের ডাইরেকশনটা কনসিডার করব যখন রোধকে আমরা বেস করব তখন। এবার আমরা যাচ্ছি কোথায়? প্লাস প্লেট থেকে মাইনাস প্লেটের দিকে, অর্থাৎ ধনাত্মক প্লেট থেকে ঋণাত্মক প্লেটের দিকে। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক প্লেট মানে কি আমি বলেছি, সেটা হচ্ছে প্লাস থেকে মাইনাস, এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, সুতরাং E1টা পজিটিভ হবে, সুতরাং প্লাস E1। এবার হচ্ছে আমার এইটা হচ্ছে R1, এবং এখানে এটা হচ্ছে শাখা, তো তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই শাখার মধ্যে। তো R1, এই R1 এর আমি যে যাচ্ছি, আমি যাচ্ছি এইভাবে, আর কারেন্ট প্রবাহিত হচ্ছে অপোজিট ডাইরেকশনে, সুতরাং এটা হবে অতি অবশ্যই মাইনাস, তাহলে মাইনাস I1 R1। তারপরে চলে এসো সি, অর্থাৎ লুপটা হচ্ছে আমার এইটা, সি থেকে জি, এখানে আমি দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রার বিপরীত দিকে, সুতরাং এক্ষেত্রেও তাই
মাইনাস I3R, আর কিছু নেই, এতে পৌঁছে গেলাম, তাহলে এটা ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তোমার সমীকরণ। সুতরাং এইটা আমি একটা I1 এবং I3 এটার উপর ভিত্তি করে একটা সমীকরণ পেলাম। এবার তোমরা একটা দ্বিতীয় লুপে এসো। দ্বিতীয় লুপ হচ্ছে জি সি ডি এফ এবং জি, এই লুপের ক্ষেত্রে আমি যদি কেভিএল বা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি, লুপ রুল, তাহলে দেখো এখানে কারেন্টের ডাইরেকশনটা হচ্ছে কোন দিকে? একই দিকে। তাহলে I3R প্লাস হবে। তারপরে এখানে I2 যাচ্ছে, এখানেও তো I2, এবং কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে? একই দিকে। সুতরাং সেটা হচ্ছে প্লাস I2R2। এবার দেখো নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, সুতরাং এটা হচ্ছে মাইনাস E2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। সুতরাং এটা একটা ইকুয়েশন পেলাম, আর এটা একটা ইকুয়েশন পেলাম। কিন্তু আমার আননোন কটা? আননোন হচ্ছে একটা I1, একটা I2, আর একটা হচ্ছে I3। এবার আমরা আরো একটা যদি আমরা যদি জি বিন্দুতে KCL প্রয়োগ করি, অর্থাৎ প্রথম সূত্রটা প্রয়োগ করি, জি বিন্দুতে যদি KCL প্রয়োগ করি, জি বিন্দুতে KCL, তাহলে কি দেখো? সেটা হচ্ছে I1 এখানে এন্টার করছে, I2 এখানে এন্টার করছে, I3 বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? I1 হচ্ছে পজিটিভ, I2 হচ্ছে পজিটিভ, I3 হচ্ছে নেগেটিভ। তাহলে therefore I3 equal to I1 plus I2। সুতরাং এই হচ্ছে তিনটি সমীকরণ। এই তিনটি সমীকরণকে ব্যবহার করে আমরা কিন্তু I1, I2 এবং I3 আমরা কিন্তু নির্ণয় করতে পারি। সুতরাং লুপ রুল প্রয়োগ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, যে প্রথমে একটি বদ্ধ লুপ বিবেচনা করতে হবে। তারপরে তুমি যে কোনো দিকে যেতে পারো। যাওয়ার সময় হয় তোমার রোধ, একাধিক রোধ তোমাকে ফেস করতে হতে পারে, অথবা তড়িৎ কোষ একাধিক। তো যেভাবে সাইন কনভেনশনের ব্যাপারটা বললাম, সেটা খেয়াল রেখে তুমি খুব সহজভাবে লুপ রুলটাকে প্রয়োগ করতে পারবে। এবার আরো একটা কথা, সেটা হচ্ছে এই কারচফের যে দ্বিতীয় সূত্র বা লুপ রুল বা কেভিএল, সেটা ফিজিক্সের কোন মৌলিক সূত্রের উপর প্রতিষ্ঠিত? সেটা হচ্ছে ফান্ডামেন্টাল লটা কি? এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। কেন কনজারভেশন অফ এনার্জি? এখানে বলা হচ্ছে বিভব পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। বিভব পার্থক্য মানে কি? যে একটা বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে আরো একটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে, সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এই কাজ বা শক্তি, সেটাই শক্তি সংরক্ষণ সূত্রকে তাহলে সমর্থন করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কারচফের যে প্রথম সূত্রটা, সেটা আধানের সংরক্ষণ সূত্রের উপর প্রতিষ্ঠিত, এবং কারচফের যে দ্বিতীয় সূত্রটা, সেটা কিন্তু শক্তি সংরক্ষণ সূত্রের উপর প্রতিষ্ঠিত। এবং এই দুটো সূত্র আরো কি প্রয়োগ করা যেতে পারে? আর একটা ছোট্ট, আমি প্রথম সূত্রের প্রয়োগ হিসাবে একটা ছোট্ট সমস্যা বলছি। মনে করো এইরকম একটি, এটা মনে করো 2 অ্যাম্পিয়ার, এটা মনে করো 3 অ্যাম্পিয়ার, এটা মনে করো 1 অ্যাম্পিয়ার, এটা I দিয়ে বলা হলো I সমান কত। তাহলে দেখো এখানে যেহেতু 4টি তার যুক্ত হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবে এটাকে আমরা জাংশন পয়েন্ট বা সংযোগ বিন্দু বলবো। তাহলে সংযোগ বিন্দুতে আমার তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তাহলে 2 অ্যাম্পিয়ার হচ্ছে প্লাস, 3 অ্যাম্পিয়ার হচ্ছে প্লাস, কেননা প্রবেশ করছে, 1 অ্যাম্পিয়ার আবারও প্রবেশ করছে, কিন্তু আইটা বেরিয়ে যাচ্ছে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে 3 আর 2 5, একে 6, সুতরাং I ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। এই হচ্ছে খুবই সিম্পল ব্যাপার। এবার যদি মনে করো এইটাও যদি বেরিয়ে যেত, 1 অ্যাম্পিয়ারটা যদি বেরিয়ে যেত, তাহলে কি হতো? তাহলে 2টা হচ্ছে প্লাস, 3টা হচ্ছে প্লাস, 1টা হচ্ছে মাইনাস, আবার আইটা হচ্ছে মাইনাস। তাহলে I ইকুয়াল টু কত? 3 আর 2 5, 5 থেকে 4 অ্যাম্পিয়ার। সুতরাং এই ধরনের একটা সিম্পল ক্যালকুলেশন এই দুটো সূত্রের উপর ভিত্তি করে হতে পারে। এবং এই যে বিশেষ করে কেভিএল বা কারচফ ভোল্টেজ ল,
এটার ব্যবহারিক প্রয়োগ আমরা বিস্তারিতভাবে এর পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। কোনো ধরনের সমস্যা হলে অতি অবশ্যই তোমরা প্রশ্ন জিজ্ঞেস করো। প্রশ্ন ওয়েলকাম।